দেখো, তো আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম আমাদের পরবর্তী গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে। পরবর্তী গুপ্ত সাম্রাজ্য পড়তে গিয়ে আমরা প্রথমে দেখলাম যে গুপ্তোত্তর ভারতে অর্থাৎ গুপ্ত যুগের পরবর্তী সময়ে বিভিন্ন রাজশক্তির উত্থান হয়েছিল। প্রধান কেন্দ্র ছিল মালবকে কেন্দ্র করে, কনৌজকে কেন্দ্র করে এবং থানেশ্বরকে কেন্দ্র করে। তিনটে জায়গা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে রাজত্ব করেছিল। এবং বিদেশি শক্তি হিসেবে আমরা হুনদের কথা পড়েছিলাম, কৃষ্ণ হুন এবং শ্বেত হুনদের কথা আগের দিন পড়েছিলাম। রাজা মিহিরকুল বা মিহিরগুল সম্পর্কে পড়েছিলাম, রাজধানী ছিল সিয়ালকোট। এরপর আমরা বলভীর স্বাধীন রাজবংশ পড়েছিলাম, যেখানে আমরা পেয়েছিলাম যে দ্বিতীয় ধ্রুব সেনের কথা, যার সাথে হর্ষবর্ধনের যুদ্ধে পরাজিত হয়ে হর্ষবর্ধন তার কন্যার সাথে ধ্রুব সেনের বিবাহ দিয়েছিল। তারপর মৌখরী রাজবংশ, যেটা কনৌজকে কেন্দ্র করে মৌখরী রাজবংশ গড়ে উঠেছিল, খুবই গুরুত্বপূর্ণ ডাইনেস্টি ছিল। সেখানে এরপরে আমরা দেখেছিলাম যে গ্রহবর্মণ, যার সাথে বিবাহ দেওয়া হয়েছিল হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে, কিন্তু গৌড়রাজ শশাঙ্ক আর মালবরাজ দেবগুপ্ত মিলিতভাবে গ্রহবর্ধনকে পরাজিত করেছিল। সেখান থেকে থানেশ্বরের সাথে একটা বংশানুক্রমিক মানে শত্রুতা তৈরি হয়েছিল শশাঙ্কের। গৌড়ের স্বাধীন রাজবংশের মধ্যে শশাঙ্কের কথা আমরা আগের দিন পড়েছিলাম। বাংলাদেশের প্রথম সার্বভৌম শাসক, গৌড়াধম বা গৌড় ভুজঙ্গ তাকে বলা হয়ে থাকে। এগুলো সব আমরা পড়েছিলাম। হর্ষবর্ধনের সাথে তার শত্রুতা হয়েছিল, কিন্তু বলা হয় যে জীবিত অবস্থায় হর্ষবর্ধন তার কোনো ক্ষতি করতে পারে। হর্ষবর্ধন সম্পর্কে আমরা পড়লাম পুষ্যভূতি বংশ, বৈশ্য ছিল প্রথমে প্রভাকর বর্ধন, পিতা ছিল তার যে দাদা ছিল রাজ্যবর্ধন। তারপর হর্ষবর্ধন সম্পর্কে আমরা পড়েছিলাম, যার উপাধির মধ্যে শিলাদিত্য এবং সকলোত্তর পথনাথ দুটো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুটো এপিথেট ছিল। লেখা বইয়ের মধ্যে নাটক, বাণভট্টের লেখা বই, এগুলো আমরা পড়েছি। তার রাজত্বকালে হিউয়েন সাং এসেছিল, তার লেখা সি ইউকি খুব গুরুত্বপূর্ণ। প্রয়াগ বা এলাহাবাদে তিনি যে মেলাটা আয়োজন করতেন, সেই সম্পর্কে তিনি যে একটা 14 দিনের একটা ধর্ম মহাসম্মেলন আয়োজন করেছিলেন, যেটাকে আমরা ফিফথ বুদ্ধিস্ট কাউন্সিলের সাথে তুলনা করি, এবং প্রয়াগকে আমরা দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র বলে থাকি। তার কারণ হর্ষবর্ধন দান ধ্যানের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শাসন ব্যবস্থা আমরা পড়েছিলাম এই যে কুণ্ডল এবং পুষ্পা আর হচ্ছে বলাধিকৃত, এই দুটো পোস্টের কথা বলেছিলাম। ট্যাক্স পড়েছিলাম, হিরণ্য, বলি এবং ভাগ, তিন ধরনের ট্যাক্স ছিল। দ্বিতীয় পুলকেশীর সাথে হর্ষবর্ধনের যুদ্ধ, এই সম্পর্কে আমরা রবি কীর্তির লেখা আইহোল প্রশস্তি থেকে আমরা জানতে পারি। এরপর বকাটক রাজবংশ পড়েছিলাম, প্রতিষ্ঠাতা বিন্ধ্য শক্তির কথা পড়েছিলাম, প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম প্রবর সেন সম্পর্কে পড়েছিলাম, এবং সব থেকে বেশি প্রাচীন ভারতে অশ্বমেধ যজ্ঞ তিনি করে সম্রাট উপাধি পেয়েছিলেন। এগুলো আমরা আগে পড়েছি আগের দিন। আর আমরা বলেছিলাম প্রথম পৃথিবী সেনের কথা, যাকে ধর্ম বিজয়ী বা যুধিষ্ঠিরের সাথে তুলনা করা হয়ে থাকে। এরপর আমরা এই যে প্রভাবতী গুপ্ত পড়েছিলাম, যিনি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মানে কন্যা ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ছিলেন। দ্বিতীয় রুদ্রসেনের মৃত্যুর পরে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো এভাবে আমরা পড়তে পড়তে আমরা লাস্ট দেখেছিলাম যে পৃথিবী পাল যে হরিসেন, যে এর সময় মহিষ্মতিদের কলচুরিদের আক্রমণে বকাটক বংশের পতন হয়েছে। এতটা আমাদের আগের দিন পড়া হয়েছে। আজকে আমরা তারপর আলোচনা করব। এখানেও আমি বলছি যে আমাদের বিশাল কিছু পড়তে হবে না, কিছু টু দা পয়েন্ট অ্যান্সার কোশ্চেন এমসিকিউ আমাদের করলেই এখান থেকে হবে। এই চালুক্য একটা পশ্চিম ভারতে, ওয়েস্ট ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ, পশ্চিম ভারতের একটা গুরুত্বপূর্ণ শক্তি ছিল চালুক্য বংশ। চালুক্য বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিল ষষ্ঠ বিক্রমাদিত্য, যার সভাকবি বিলহন ছিলেন, যার লেখা বিক্রমাঙ্ক দেবচুরির একটা ইম্পর্টেন্ট সোর্স, যেখান থেকে আমরা চালুক্যদের সম্পর্কে ইনফরমেশন পেয়ে থাকি। এই চালুক্য রাজবংশ কয়েকটা জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তার মধ্যে ইম্পর্টেন্ট ছিল বাদামির চালুক্য। এটা চালুক্য জাতির প্রধান শাখা বা মেন শাখা বলা হয়। বাদামি বা বাতাপির চালুক্য, এরা ইম্পর্টেন্ট বা প্রধান চালুক্য জাতির অংশ, যাদেরকে আমরা পশ্চিমী চালুক্য হিসেবে বলে থাকি। এদের প্রথম রাজার নাম ছিল জয় সিং, পরবর্তী রণরাগ, এগুলো দরকার নেই। পড়তে হবে কি চালুক্য বংশ
কোন জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? বাতাপি বা বাদামি আর হচ্ছে বেঙ্গি, বেঙ্গি বা কল্যাণী। দুটো মনে রাখবো, যেটা হচ্ছে বাতাপি নাম্বার 1 চালুক্য আর বেঙ্গির চালুক্য। এই দুটো ভাগ বা দুটো রাজধানীকে কেন্দ্র করে চালুক্য বংশের দুটো গুরুত্বপূর্ণ ভাগ হয়েছিল। ব্যাস এই ইনফরমেশনটা মনে রাখলেই যথেষ্ট। প্রথম রাজাটা যা মনে রাখার দরকার নেই। ওকে, আমি পয়েন্ট গুলো বলে দিচ্ছি, এগুলো মনে রাখবে বা খাতায় একটু লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সেগুলো করলেই হবে, বিশাল ডিটেলস কিন্তু পড়ার কোনো দরকার নেই। আমি বললাম এই নোটটাতে বেশি পড়লে মনে রাখা একদমই সম্ভব হবে না। এবার প্রথম রাজা ছিল এই যে বাতাপির চালুক্য, এদের প্রথম রাজা ছিল প্রথম পুলকেশী। খুবই ইম্পর্টেন্ট একজন রাজা প্রথম পুলকেশী, যাকে আমরা চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার বলি। চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। তিনি প্রায় সমস্ত ধরনের মানে মানে যজ্ঞ করেছিলেন। তিনি ব্রাহ্মণ্য ধর্মের অনুগামী ছিলেন। একটা ইনফরমেশন পড়বো, বাদামীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী। এরপর রাজাদের মধ্যে প্রথম কীর্তিবর্মন এপিথেট দেওয়া আছে, যাকে, যেটা আমাদের পড়তে হবে এখান থেকে, বাদামী নগরের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? বাদামী নগরের স্রষ্টা বলা হয় প্রথম কীর্তিবর্মনকে। জাস্ট একটাই ইনফরমেশন এখান থেকে পড়তে হবে, কাকে বাদামী নগরের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা বলা হয়? প্রথম কীর্তিবর্মন। বাকি কিচ্ছু দরকার নেই। ওকে, আচ্ছা, একটা জিনিস এখান থেকে পড়তে হবে, এক সেকেন্ড। একটা জিনিস এখান থেকে পড়তে হবে যে বাদামিতে 20 গুহা মন্দির, একটা ইম্পর্টেন্ট ফাউন্ডেশন, 20 গুহা মন্দির সেই সময়ের ফাউন্ডেশনের মধ্যে, যেটার কাজ শুরু করেছিল প্রথম কীর্তিবর্মন, যেটা তার অনুজ বা ভাই মঙ্গলেশ কমপ্লিট করেছিল। এর বাইরে দরকার নেই। কীর্তিবর্মনের ভাই ছিল মঙ্গলেশ, যার উপাধি ছিল, যার পরম ভাগবত উপাধি ছিল, মানে বিষ্ণু ভক্ত তিনি ছিলেন। পরম ভাগবত উপাধি মঙ্গলেশ, এটা পড়তে হবে। বাকি পরম ভাগবত আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলে থাকি, স্কন্দগুপ্তকে বলে থাকি, বৈষ্ণব ধর্মের অনুগামী ছিলেন পরম ভাগবত। এরকম মঙ্গলেশ একটা ইম্পর্টেন্ট, বাকি কিচ্ছু দরকার নেই। এরপর সিংহাসনে বসলো দ্বিতীয় পুলকেশী, খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি। যে দ্বিতীয় পুলকেশী ছিল প্রথম কীর্তিবর্মনের পুত্র। এই যে কীর্তিবর্মন, প্রথম কীর্তিবর্মন, মানে প্রথম পুলকেশীর যে সান প্রথম কীর্তিবর্মন আর মঙ্গলেশ, দুজন সিংহাসনে বসেছিল। মানে এটা 1 নম্বর ভাই, এটা 2 নম্বর ভাই। তাহলে প্রথম কীর্তিবর্মনের মৃত্যুর পরে তার ভাই সিংহাসনে বসলো, মানে ভাইকে, মানে তার কাকাকে হত্যা করে বা যুদ্ধ করে কাকাকে পরাজিত করে প্রথম কীর্তিবর্মনের পুত্র দ্বিতীয় পুলকেশী সিংহাসনে বসলো। এবং এই দ্বিতীয় পুলকেশীকে আমরা চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা বলে থাকি, যার সম্পর্কে আমরা হর্ষবর্ধনের যুদ্ধের সময় ইনফরমেশন কিছু পেয়েছি, এখানে আমরা একটু ভালোভাবে পাবো। দেখো, তিনি দক্ষিণাপথনাথ নামে পরিচিত ছিলেন। যেহেতু সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে তার আধিপত্য আমরা দেখতে পাই, সেই জন্য তার এপিথেটের মধ্যে ছিল দক্ষিণাপথনাথ। খুব ইম্পর্টেন্ট, দক্ষিণাপথনাথ এপিথেট ছিল দ্বিতীয় পুলকেশী। তিনি হর্ষবর্ধনের সঙ্গে যুদ্ধে পরাজিত করে দাক্ষিণাত্যে অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন, যেটা আমরা আইহোল প্রশস্তি থেকে জানতে পারি। বাকি চের, চোল, পাণ্ডব, মহীশূরের গঙ্গ, কঙ্করের মৌর্য এবং প্রত্যেকের সাথেই তিনি কিন্তু যুদ্ধে প্রায় জয়লাভ করেছিলেন। এই সময় পল্লব চালুক্য এদের মধ্যে সংঘাতের সূত্র এবং পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করেন। দরকার নেই, চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা রিয়েল ফাউন্ডার দ্বিতীয় পুলকেশী, এপিথেট দক্ষিণাপতনাথ, এই দুটো ইনফরমেশন পড়লেই হবে। এবার এখানে রয়েছে প্রথম নরসিংহবর্মন পিতার মৃত্যু নিতে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে বাতাপি। এই যে পল্লব আমরা একটু পরে পড়বো, যে এটা আমরা পরে পড়বো। দ্বিতীয় পুলকেশী দরবারে পারস্যরাজ দ্বিতীয় খসরুর দরবারে তিনি দূত পাঠিয়েছিলেন। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, হিউয়েন সাং তার রাজসভায় এসেছিল। এবার দেখো, একটা জিনিস পরীক্ষায় কোশ্চেন এলো যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিল? আমরা সবাই পড়েছি হর্ষবর্ধন। অপশনে হর্ষবর্ধন দিল না, অপশনে হর্ষবর্ধন দিল না, তখন অ্যান্সার হবে দ্বিতীয় পুলকেশী। মানে কোনো কেউ যদি বাইরে থেকে ভারতে আসে,
যে একজন রাজার দরবারেই যাবে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়, সে কিন্তু প্রায় সমস্ত জায়গার দরবারেই যাবে। এই এই হিউয়েন সাং কিন্তু এই প্রথম নরসিংহ বর্মনের দরবারেও কিন্তু গিয়েছিল, যেটা আমরা পল্লব পড়ানোর সময়ও দেখবো। মনে রাখবে, হিউয়েন সাংও কিন্তু তার দরবারে এসেছিল, এবং হিউয়েন সাং এর রচনা থেকে আমরা বাতাবি নগরী, যেটা তাদের ক্যাপিটাল ছিল, তার সম্পর্কে জানতে পারি। যেরকম আমরা মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা বই থেকে আমরা পাটলিপুত্র নগরী সম্পর্কে জানতে পারি, সেরকম হিউয়েন সাং এর বই থেকে আমরা বাতাবি নগরী সম্পর্কেও জানতে পারি। দ্বিতীয় পুলকেশীর সভাকবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, রবি কীর্তি, যিনি আইহোল প্রশস্তি রচনা করেছেন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, আগের দিনও বলেছিলাম। এবং এই আইহোল প্রশস্তি থেকে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। রাইটার আমরা সবাই জানি, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল রবি কীর্তির লেখা আইহোল প্রশস্তি, যেটা ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা সংস্কৃত ভাষা। যেমন আমরা অশোকের যে স্ক্রিপ্ট গুলো পড়েছিলাম, তারপর আমরা বিভিন্ন যে স্ক্রিপ্ট গুলো পড়েছিলাম অশোকের সময়, সেগুলো এরকম ব্রাহ্মী স্ক্রিপ্ট, খরষ্টি স্ক্রিপ্ট এভাবে লেখা হতো। কালিদাসের লেখা বিখ্যাত বই রঘুবংশমে আমরা চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর দিগ্বিজয়ের বর্ণনা পেয়েছি। মানে দ্বিতীয় পুলকেশী যে জয়লাভ করতেন, বিভিন্ন রাজ্য দখল করতেন, সেগুলো আমরা কালিদাসের রঘুবংশমেও পেয়েছি। আইহোল প্রশস্তিতে আমরা জানি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে দ্বিতীয় পুলকেশী এবং হর্ষবর্ধনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা কোন নদীর তীরে হয়েছিল। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, আইহোল প্রশস্তি অনুযায়ী কোন নদীর তীরে দ্বিতীয় পুলকেশী এবং হর্ষবর্ধনের মধ্যে যুদ্ধ হয়েছিল। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, নর্মদা নদীর তীরে। খুব খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, তো এটা আমাদের মাঝে মাঝে এই কোশ্চেনটা আসছে যে আইহোল প্রশস্তিটা কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে বিজাপুর, অন্ধ্রপ্রদেশের বিজাপুর জেলাতে আমরা আইহোল প্রশস্তিটা পেয়েছি। তাহলে আইহোল প্রশস্তি থেকে তিনটে ইনফরমেশন পড়তে হবে। রাইটার কে, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি, কোন ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় লেখা, কোন নদীর তীরে দ্বিতীয় পুলকেশী এবং হর্ষবর্ধনের মধ্যে যুদ্ধ হয়েছিল, নর্মদা নদীর তীরে। আর এলাহাবাদ প্রশস্তিটা কোথায় পাওয়া গেছে, অন্ধ্রপ্রদেশের বিজাপুর জেলাতে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, কিন্তু চারটে ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দ্বিতীয় পুলকেশীর পরে প্রায় 16 বছর চালুক্য সিংহাসন শূন্য থাকার পরে প্রথম বিক্রমাদিত্য সিংহাসন আরোহণ করে, এবং চালুক্য এবং পল্লবদের মধ্যে এখানে লড়াই হয়েছিল, এবং প্রথম নরসিংহ বর্মন খুব বড় ধরনের চালুক্য রাজা ছিলেন, আমরা পল্লব রাজা ছিলেন। তিনি কি করেছিলেন, চালুক্য থেকে পল্লবদেরকে বিতাড়িত করে সিংহাসনে কাঞ্চি দখল করেছে। এগুলো আমরা পড়বো, পল্লব রাজ্য আক্রমণ, এগুলো আমরা পড়বো। তো এখান থেকে আমরা জাস্ট ইনফরমেশন সেভাবে কিছু নেই পড়ার, এটা প্রথম বিক্রমাদিত্যে সেরকম ইনফরমেশন নেই, দ্বিতীয় পুলকেশীটা পড়লেই হবে। এবার বিনয়াদিত্য, তার সময়ে সংঘাত জারি ছিল, কিন্তু কোনো সেভাবে দরকার নেই। বিজয়াদিত্য তারপরে সিংহাসনে বসলো। এখানে একটা পড়তে হবে, বিজাপুরে সঙ্গমেশ্বর শিব মন্দির। বিজাপুরের সঙ্গমেশ্বর শিব মন্দির কার সময় নির্মাণ হয়েছিল, বিজয়াদিত্যের সময় নির্মাণ হয়েছিল। পড়তে হবে এটা, বিজাপুরের সঙ্গমেশ্বর শিব মন্দির তৈরি হয়েছিল কার সময়, বিজয়াদিত্যের সময়। জাস্ট একটাই ইনফরমেশন। এরপর দ্বিতীয় বিক্রমাদিত্য সিংহাসনে বসেন। তিনি, তার সময় খুব 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছিলেন তিনি, যেটা ইম্পর্টেন্ট, ত্রৈলোকেশ্বরের মন্দির আর বিরূপাক্ষ মন্দির তৈরি হয়েছিল কার সময়, দ্বিতীয় বিক্রমাদিত্যের সময়। গুরুত্বপূর্ণ চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্যের সময়ে তৈরি হয়েছিল বিরূপাক্ষ মন্দির আর ত্রৈলোকেশ্বর মন্দির। খুব ইম্পর্টেন্ট দুটো ফাউন্ডেশন, খুব ইম্পর্টেন্ট দুটো ফাউন্ডেশন, যেগুলো দ্বিতীয় বিক্রমাদিত্যের সময় তৈরি হয়েছিল। দেখো, এখান থেকে আমি বারবার বলছি একটাই কথা, প্রচুর পড়ার দরকার নেই, ইনফরমেটিভ টু দা পয়েন্ট পড়বে তাহলেই হবে। এবার তারপর রাষ্ট্রকূট রাজা, রাষ্ট্রকূটদের রাজা যাকে বলা হয় দন্তি দুর্গ, তিনি বিক্রমাদিত্যের পরবর্তী রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে হত্যা করে বাদামীর চালুক্য বংশের পতন ঘটায়, এবং মহারাষ্ট্রে রাষ্ট্রকূট রাজবংশ প্রতিষ্ঠিত হয়। শেষ রাজা যদি বলা হয়, যে আমাদের যে এর চালুক্য, এই যে বাদামীর চালুক্য, এদের শেষ রাজা যদি বলা হয় তাহলে হবে দ্বিতীয় কীর্তিবর্মন।
এবার আরেকটা চালুক্য যেটাকে পশ্চিমী পূর্ব চালুক্য বা বেঙ্গির চালুক্য বলা হয়। আমরা বললাম যে দুটো চালুক্য ভাগ ছিল, পশ্চিম চালুক্য আর পূর্ব চালুক্য। পশ্চিম চালুক্য যেটা আমাদের পশ্চিম চালুক্য, যেটা আমাদের এই যে বল্লভীকে এইকে কেন্দ্র করে আমাদের পশ্চিম চালুক্য গড়ে উঠেছিল। কোন জায়গা কেন্দ্র করে? কোথায় গেল, ভুলে গেলাম। বাতাবিকে কেন্দ্র করে পশ্চিম চালুক্য, আর পূর্ব চালুক্য গড়ে উঠেছিল বেঙ্গিকে কেন্দ্র। ওকে, ইনফরমেশন কিন্তু ডাইরেক্ট টু দা পয়েন্ট মনে রাখবে, তাহলে কিন্তু মনে থাকবে। তাহলে এই পূর্ব চালুক্যদের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হিসেবে আমরা বলি বিষ্ণুবর্ধনকে। এই বিষ্ণুবর্ধন কি করেছিল? চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর সময়ে বেঙ্গির শাসনকর্তা হিসেবে নিযুক্ত এবং বিষ্ণুবর্ধন বেঙ্গিতে স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা করেছিল। বেঙ্গির চালুক্যের ফাউন্ডার যদি বলা হয় সেটা হবে কে? বিষ্ণুবর্ধন। বিষ্ণুবর্ধন বেঙ্গির স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। এবং এই সময় ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে বিজয়ওয়াড়া জৈন মন্দির। খুব খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যে বিজয়ওয়াড়া আমরা জানি বিজয়ওয়াড়ার জৈন মন্দির নির্মাণ হয়েছিল কার সময়? বিষ্ণুবর্ধনের সময়। বিজয়ওয়াড়ার জৈন মন্দির নির্মাণ হয়েছিল বিষ্ণুবর্ধনের সময়, যেটা তেলেগু দেশে মানে অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু, তেলেগু দেশের প্রথম জৈন নিদর্শন, একটা জৈন ফাউন্ডেশন ছিল বিজয়ওয়াড়ার জৈন মন্দির। খুব ইম্পর্টেন্ট একটা ফাউন্ডেশন। দুটো ইনফরমেশন পড়তে হবে। পূর্ব চালুক্যদের ফাউন্ডার কে ছিলেন? বিষ্ণুবর্ধন। আর বিজয়ওয়াড়ার জৈন মন্দির তৈরি হয়েছিল বিষ্ণুবর্ধনের সময়, যেটা ছিল প্রথম জৈন নিদর্শন। ওকে, তারপর সিংহাসনে জয়সিংহ, তারপর দ্বিতীয় বিষ্ণুবর্ধন, তারপর বিজয়াদিত্য, তারপর চতুর্থ বিষ্ণুবর্ধন। এগুলো থেকে কোনো কোশ্চেন লাগে না, কারণ এমনি চালুক্যর যে পশ্চিমী চালুক্য সেটা একটু ইম্পর্টেন্ট হলেও এগুলো কিন্তু কোনো ইম্পর্টেন্ট নেই এখানে। তবে এখানে একটা পড়তে হবে যে পূর্ব চালুক্যদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন। পূর্ব চালুক্যদের শ্রেষ্ঠ রাজা বা প্রধান রাজা ছিলেন তৃতীয় বিজয়াদিত্য। ইনফরমেশন একটাই এখানে, এখান থেকে পড়তে হবে কি? প্রতিষ্ঠাতা বিষ্ণুবর্ধন। বিজয়ওয়াড়ার জৈন মন্দির কার সময় তৈরি হয়েছিল? বিষ্ণুবর্ধনের সময়। মাঝে এগুলো শুধু ক্রোনোলজির জন্য দেওয়া আছে, কিচ্ছু লাগবে না। পূর্ব চালুক্যদের শ্রেষ্ঠ রাজা তৃতীয় বিজয়াদিত্য, যাকে দক্ষিণাপথের প্রভুও বলা হয়ে থাকে। এরপর প্রথম ভীম সিংহাসনে বসেছিল, এগুলো দরকার নেই। তারপর দুর্বল উত্তরাধিকারী হিসেবে পরপর সিংহাসনে বসেছিল, তো এগুলো কোনো কিছু সেভাবে দরকার নেই। এবার এখানে একটা জিনিস, চোল এবং চালুক্যদের মধ্যে মৈত্রী স্থাপন হয়েছিল কার সময়? এটা তৈরি হয়েছিল, দেখো, প্রথম শক্তিবর্ধনের সময় বেঙ্গি স্বাধীন হয়। প্রথম রাজেন্দ্র চোল কর্ণাটক আক্রমণ করলে চালুক্যরা ছত্রাশে বেঙ্গি থেকে সেনা প্রত্যাহার করে শক্তি বর্মনের সময়। তাহলে এখানে চোল চালুক্যদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বা মৈত্রী স্থাপন হয় কার সময়? বিমলাদিত্যের সময়। জাস্ট একটা ইনফরমেশন পড়তে হবে, চোল চালুক্যদের মধ্যে মৈত্রী বা বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছিল কার সময়ে? বিমলাদিত্যের সময়। জাস্ট একটা ইনফরমেশন পড়লেই হবে। এবার উত্তরাধিকারী দ্বন্দ্ব কন্টিনিউয়াস এগুলো চলছে, যার মধ্যে চোল যেহেতু বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছিল, এই জন্য চোল এখানে রাজেন্দ্র চোল কিছু জায়গায় হস্তক্ষেপ করতেন। আর লাস্ট পর্যায়ে আমরা বলবো প্রথম কুলোতুঙ্গ, যে বিজয়াদিত্যের মৃত্যুর পরে পূর্ব চালুক্যদের পতন হয়েছিল। লাস্ট রাজা পূর্ব চালুক্যদের শেষ রাজা বললে বলতে হবে বিজয়াদিত্য। বিজয়াদিত্য ছিলেন পূর্ব চালুক্যদের শেষ রাজা। ব্যাস, এইটুকু ইনফরমেশন, বিশাল কিছু পড়ার কোনো দরকার নেই। শুধু গল্পের মতো পড়তে পারো, কিন্তু তার বাইরে এখান থেকে প্রচুর পড়ার দরকার নেই। ওকে, এবার আরেকটা ভাগ আমরা পাচ্ছি, যেটা হচ্ছে হায়দ্রাবাদকে কেন্দ্র করে কল্যাণীর চালুক্য গড়ে উঠেছিল, যেটা বাদামীদের আরেকটা শাখা, যার ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ছিল দ্বিতীয় তৈল বা তৈলব। জাস্ট নামটা পড়ে রাখতে হবে যে কল্যাণীর চালুক্যদের প্রতিষ্ঠাতা কে? দ্বিতীয় তৈলব। রাজধানী ছিল কল্যাণী, সেখান থেকেই কল্যাণীর চালুক্য নামকরণ করা হয়েছে। এখান থেকে কল্যাণীর নাম অনুসারে কল্যাণী চালুক্য করা হয়েছে। জাস্ট একটা ইনফরমেশন, প্রতিষ্ঠাতা ছিল দ্বিতীয় তৈল। এরপর
সত্যাশ্রয়, দ্বিতীয় জয়সিংহ, প্রথম সোমেশ্বর বর্মন, দ্বিতীয় সোমেশ্বর বর্মন, ষষ্ঠ বিক্রমাদিত্য এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। তাহলে এগুলো যে আহ, দরকার নেই, এগুলো কোনো দরকার হবে না। এবার ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা, সেটা হচ্ছে চালুক্যদের শিল্প এবং ভাস্কর্য। পড়ার মধ্যে এটাই একমাত্র ইম্পর্টেন্ট জায়গা। চালুক্যদের যেসব ফাউন্ডেশন তৈরি করেছিল, স্থাপত্য তৈরি করেছিল, সেগুলো কি কি ছিল, কোন রাজা তৈরি করেছিল, এখানে এগুলো ইম্পর্টেন্ট। আগেই বলেছি বাতাপির বিষ্ণু মন্দির মঙ্গলেশের সময় তৈরি হয়েছিল, ইম্পর্টেন্ট। বিরূপাক্ষ মন্দির দ্বিতীয় বিক্রমাদিত্য তৈরি করেছিল, আর আইহোলের বিষ্ণু মন্দির দ্বিতীয় বিক্রমাদিত্যের সময় তৈরি হয়েছিল। আর আমাদের হচ্ছে সঙ্গমেশ্বর মন্দির, আমি একটু আগেই বললাম বিজয়াদিত্যের সময় তৈরি হয়েছিল। আর হচ্ছে আহ এটা করলেই হবে, 1 2 3 5 এগুলো করলেই হবে। এই পাঁচটাই খুব ইম্পর্টেন্ট, ফাউন্ডেশনের মধ্যে পড়ে। বাতাপির বিষ্ণু মন্দির, মঙ্গলেশ্বর, বিরূপাক্ষ মন্দির দ্বিতীয় বিক্রমাদিত্য, আইহোলের বিষ্ণু মন্দির দ্বিতীয় বিক্রমাদিত্য, আর সঙ্গমেশ্বরের মন্দির বিজয়াদিত্য। এখানে এটা পড়লেই আমাদের হবে। এবার দেখো, তারপর পল্লব রাজবংশ রয়েছে। এই পল্লব একটা গুরুত্বপূর্ণ পরবর্তী বৈদিক যুগের অংশ, যেটা পার্থিয়ানদের শাখা। আমরা ল্যাটার মৌর্যানে পড়েছিলাম, মনে করো যে শক যখন পড়েছিলাম, সেখানে বলেছিলাম পল্লব বা পার্থিয়ানরা ভারতে এসেছিল। এই পার্থিয়ানদের শাখা হিসেবে পরবর্তী গুপ্ত সাম্রাজ্যে করত পল্লব রাজবংশ। এখানে রয়েছে যে পল্লবদেরকে বলা হয় বকাটক বংশের একটা শাখা, বা পার্ট হিসেবে তাদেরকে বলা হয় বকাটকদের শাখা, কারণ তাদের লেখাগুলো প্রাকৃত ভাষায় ছিল, পরে তামিল ভাষায় এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। তবে এখানে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, ঐতিহাসিকদের মতামত এখানে এক্সপ্লেন করা রয়েছে, পড়বে, বিশেষ কিছু দরকার হবে না, তবে এটাই শুধু পড়বে পল্লবরা কোন জাতির শাখা ছিল, যেটাকে বলা হয় পার্থিয়ানদের শাখা হিসেবে পল্লবদেরকে বলা হয়। একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। এবার পল্লব রাজাদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিল শিব স্কন্দ বর্মন। ফাউন্ডার, প্রতিষ্ঠাতা ছিল শিব স্কন্দ বর্মন। রাজধানী ছিল কাঞ্চি। খুব ইম্পর্টেন্ট দুটো ইনফরমেশন, প্রতিষ্ঠাতা শিব স্কন্দ বর্মন, রাজধানী ছিল কাঞ্চি। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই সিংহ বিষ্ণু একজন গুরুত্বপূর্ণ পল্লব রাজা ছিল। রাজার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তার সভাকবি, সেটা হচ্ছে ভারবি। খুব ইম্পর্টেন্ট যে সিংহ বিষ্ণুর সভাকবি কে ছিলেন, ভারবি। তার লেখা বিখ্যাত বই কিরীটার্জুনীয়ম, খুব ইম্পর্টেন্ট বই, ভারবির লেখা বই কিরীটার্জুনীয়ম, খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক বুকস এর মধ্যে পড়ে। ভারবির লেখা কিরীটার্জুনীয়ম কার সভাকবি ছিলেন, সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন। তো আমরা ভেতরে এগুলো সম্পর্কে ডিসকাস করছি। তাহলে পল্লব রাজাদের মধ্যে প্রথম রাজা হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। এই প্রথম মহেন্দ্র বর্মন দ্বিতীয় পুলকেশীর কাছে যুদ্ধে পরাজিত হয়েছিল এবং চালুক্যরা বেঙ্গি অধিকারে সক্ষম হয়েছিল। চালুক্যদের আমরা বললাম যে পূর্ব চালুক্য ছিল, আমাদের যে বাতাপির চালুক্য ছিল সেখান থেকে বেঙ্গি অধিকার করেছিল। এরপর খুব ইম্পর্টেন্ট, পল্লব রাজাদের একটা বড় এক ধরনের বৈশিষ্ট্য ছিল যে তারা পাহাড় কেটে মন্দির নির্মাণ করত। একটা বড় পাহাড়কে কেটে সেখান থেকে মন্দির নির্মাণের নীতি আমরা পল্লব রাজাদের সময় দেখতে পাই। এই কারণে পল্লব রাজাদের যে ফাউন্ডেশনের প্রধান বৈশিষ্ট্য, এটা হচ্ছে পাহাড় কেটে মন্দির নির্মাণ। পরীক্ষায় প্রচুর আসে, পাহাড় কেটে মন্দির নির্মাণের রীতি কারা প্রথম শুরু করেছিল। পল্লব, চোল, চালুক্য অপশনে দেওয়া থাকবে, খুব ভালো করে মনে রাখবে। পাহাড় কেটে মন্দির নির্মাণের রীতি এটা পল্লবরা শুরু করেছে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার তারপর প্রথম মহেন্দ্র বর্মনের পরে সিংহাসনে বসলো প্রথম নরসিংহ বর্মন, যাকে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় এবং তার উপাধি ছিল মহামল্ল। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ বর্মন, যার উপাধি ছিল মহামল্ল, যিনি চালুক্যরা দ্বিতীয় পুলকেশীকে যুদ্ধে পরাজিত করে নিহত করে পিতার পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। এই বললাম প্রথম মহেন্দ্র বর্মন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিল, তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে দ্বিতীয়
প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে আক্রমণ করেছিল এবং এই যে চালুক্যদের রাজধানী ছিল বাতাপি অধিকার করে নিজেকে বাতাপি কোন্ড উপাধি দিয়েছিলেন। এটা আমি অলরেডি বললাম যে দ্বিতীয় পুলকেশী যে পশ্চিমী চালুক্যদের রাজা ছিলেন তাদের বাতাপিকে কেন্দ্র করে পশ্চিমী চালুক্য গড়ে উঠেছিল। বাতাপি বা তার রাজধানী দখল করলো দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে। এই কারণে বাতাপি কোন্ড এপিথেট প্রথম নরসিংহ বর্মনের। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোন পল্লব রাজা বাতাপি কোন্ড নামে পরিচিত? বাতাপি কোন্ড নামে পরিচিত প্রথম নরসিংহ বর্মন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। বারবার একটা কথা বলছি, প্রচুর পড়ার দরকার নেই, টু দা পয়েন্ট এগুলো পড়বে, তাহলে মনে থাকবে। ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে আসে, কোনো ঘুরিয়ে কোশ্চেন আসে না। ওকে, এবার দেখো, তিনি চোল পাণ্ড্য কেরল শক্তিকে পরাজিত করেছিলেন সিংহল অভিযানে, মানব বর্মনকে, এক্সেট্রা এক্সেট্রা। খুব ইম্পর্টেন্ট। তার সময় তৈরি হয়েছিল মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দির। খুব ইম্পর্টেন্ট। মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দির নির্মাণ হয়েছিল কার সময়ে? খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমে বিখ্যাত রথ মন্দির নির্মাণ করেছিল। খুব ইম্পর্টেন্ট, আমি একটু আগেই বললাম তার রাজত্বকালে হিউয়েন সাং কাঞ্চিতে এসেছিল। ওকে, তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে, বললো যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? অপশন 1 দিল দ্বিতীয় পুলকেশী, অপশন 2 দিল বিক্রমাদিত্য, অপশন 3 দিল হর্ষবর্ধন, অপশন ডি দিল প্রথম নরসিংহ বর্মন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য হবে। তাহলে মনে রাখবো, এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে। তোমরা ফট করে কোশ্চেন দেখে কার সময় এসেছিল ভেবে আসেনি ব্যাপারটা কোশ্চেন ভালো করে দেখবে। তোমরা ফট করে, আমাদের টেন্ডেন্সি থাকে যে হর্ষবর্ধন মেরে দেবো, দ্বিতীয় হিউয়েন সাং, অপশনে হর্ষবর্ধন, চলো ঝট করে অ্যান্সার মেরে দেবো। খেয়াল করে করবে, এগুলো কিন্তু পরীক্ষায় ঠকাবে। তিনজনের দরবারেই কিন্তু হিউয়েন সাং এসেছিল। হিউয়েন সাং, হর্ষবর্ধন, দ্বিতীয় পুলকেশী আর প্রথম নরসিংহ বর্মন, তিনজনের দরবারেই কিন্তু তিনি এসেছিলেন। খুব ভালো করে ইনফরমেশনটা মনে রাখবে। ওকে, আচ্ছা, অপশনে যদি সবগুলোই দেওয়া থাকে তারপরে এসেছিল বলা হয়? ওরকম দেবে না কোশ্চেন। আর ওরকম যদি দিয়ে থাকে তাহলে বলবো কোশ্চেনটা ছেড়ে দিয়ে আসো, কারণ নেগেটিভ খাবে। কারণ নেগেটিভ খাবে, কারণ দেখো, আর কে কি অ্যান্সার নেবে বলা খুব মুশকিল ব্যাপার। ডাউটফুল কোশ্চেন ছেড়ে দিয়ে আসবে। একটা ভুল হলেও, একটা যদি স্কিপ করো তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু একটা যদি ভুল করো তার জন্য অনেক অসুবিধা আছে। ঠিক আছে, ডাউটফুল কোশ্চেন সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে। যেমন সায়েন্সের কিছু কোশ্চেন থাকে যে লেবুতে কি অ্যাসিড থাকে, পড়ে যাবে সাইট্রিক অ্যাসিড, অপশন দেবে অ্যাসিটিক অ্যাসিড। এবং এরকম অপশন পাবেই, বিশেষ করে সায়েন্সে এরকম ডাউটফুল কোশ্চেন থাকেই। বা এলপিজির কি উপাদান, বিউটেন, আইসোবিউটেন, এরকম থাকে। দেখবে অ্যান্সার গুলো ভুল থাকেই, প্রত্যেকটা অ্যান্সার শিট দেবে, দেখবে ভুল থাকবেই থাকবে। এগুলো ডাউটফুল কোশ্চেন। কারণ যদি এক্সপ্লেন করতে যাওয়া হয় বলবে এর পার্সেন্টেজ তো থাকে না, তো একদম নয়। এগুলো ডাউটফুল কোশ্চেন। আর ডাউটফুল কোশ্চেন কম্পিটিটিভে ছাড়াটা কিন্তু খুব দরকার। যে স্যার করে দেবো, যদি মিলে যায় তো স্যার 1 নম্বর পেয়ে যাব, কিন্তু মিললে যে পেয়ে যাবে তার থেকে বেশি একটা নেগেটিভ হলে কিন্তু বেশি আফসোস থাকবে। বুঝতে পারলে রিপা কি বললাম? স্যার, হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিল এটাই জানতাম বেশিরভাগ। অবশ্যই জানবে, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। ছোটবেলা থেকে তো এটাও পড়ে আসছো, প্রাচীনতম সভ্যতা হরপ্পা সভ্যতা, পড়ে এসছো তো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে কি পড়লে, কি সভ্যতা প্রাচীনতম? মেহেরগড়। মেহেরগড়। তাহলে এখানে তো অ্যাডভান্স তো পড়তে হবেই। তাই জন্য তো ছোটবেলায় যদি সবকিছু শিখিয়ে দিত তাহলে বড়বেলায় আর নতুন কি শিখবে, তাই না? ওকে, তো হিউয়েন সাং তাহলে দেখো তিনটে জায়গাতে এসেছিল। এরপর চালুক্যরাজ প্রথম বিক্রমাদিত্যের কাছে যুদ্ধে পরাজিত হয়। হিউয়েন সাং এর পরে দ্বিতীয় মহেন্দ্র বর্মন কিছুদিন রাজত্ব করেছিল। এরপর প্রথম পরমেশ্বর বর্ধন। সেই সময় চালুক্য পল্লবদের মধ্যে যে দ্বন্দ্ব প্রবল আকার হয়েছে, এবং চালুক্যরাজ প্রথম বিক্রমাদিত্য বাতাপি দখল করে কাঞ্চিকে আবার পুনরায় দখল করেছে। যেন প্রথম পরমেশ্বর বর্মনের খুব বেশি ইনফরমেশন নেই। এবার দ্বিতীয় নরসিংহ বর্মন, খুব ইম্পর্টেন্ট আরেকজন রাজা। প্রথম নরসিংহ বর্মন
যার কথা আমরা পড়লাম, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট রাজা হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন। এপিথেট, রাজসিংহ এপিথেট তার ছিল, একটু এটা মনে রাখতে পারলে ভালো। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার সভাকবি কে ছিল? দণ্ডিন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যে দণ্ডিন কার সভাকবি ছিল। অপশনে প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন বা দ্বিতীয় পুলকেশী এরকম অপশন দেবে, কিন্তু খুব ভালো করে মনে রাখবে দণ্ডিন পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি ছিল। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার দেখো একটা বড় ধরনের ফাউন্ডেশন মহাবলীপুরমের মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়েছিল তার সময়। এখানে আমি বললাম যে মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দির নির্মাণ হয়েছিল কার সময়ে? প্রথম নরসিংহ বর্মনের সময়। জিনিসটা কি হয়েছিল? প্রথম নরসিংহ বর্মন এটাকে শুরু করেছিল, এটাকে স্টার্ট করেছিল, বাট এটা কমপ্লিট হয়েছিল কিন্তু দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন করে যে মহাবলীপুরমের রথ মন্দির কার সময় নির্মাণ হয়েছিল, তাহলে অপশন কি করবে? প্রথম নরসিংহ বর্মন করবে না দ্বিতীয় নরসিংহ বর্মন করবে? প্রথম নির্মাণ শুরু প্রথম হয়েছিল নরসিংহ বর্মন করব। কি করবে? প্রথম করবে না দ্বিতীয় করবে? প্রথম করব স্যার। প্রথম শুরু করবে। হয়েছিল, শেষ হয়েছিল আচ্ছা, দ্বিতীয় নরসিংহ বর্মন। আমি কিছু শুরু শেষ জিজ্ঞেস করছি না, আমি ডাইরেক্ট জিজ্ঞেস করছি যে মহাবলীপুরমের রথ মন্দির কার সময় নির্মাণ হয়েছে? আমি দ্বিতীয় প্রথম, তাহলে দ্বিতীয় করব। দ্বিতীয় করবে, ব্যাপারটা সেটাই। যে দেখো তুমি, তোমার বাবা ঘর বানানো শুরু করলো, তুমি তারপরে চাকরি পেয়ে ঘরটাকে কমপ্লিট করলে, তাহলে গ্রামের লোক কি বলবে? ঘরটা তুমি বানিয়েছো না তোমার বাবা বানিয়েছে? আমি বানিয়েছি। তুমি বানিয়েছো, ব্যাস সেরকম ব্যাপার। তাহলে যদি বলে তৈরি হয়েছিল কার সময়ে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের বলতে হবে দ্বিতীয়, প্রথম। এক সেকেন্ড দাঁড়াও তো। ওকে, এবার দেখো তাহলে এরপর তিনি কাঞ্চির কৈলাসনাথ মন্দিরও নির্মাণ করেছিলেন। ওকে, তার সময় চীনের কাইকুয়ান দুধ পাঠিয়েছিল, এগুলো দরকার হবে না। পড়বে এখানে দ্বিতীয় নরসিংহ বর্মন থেকে মহাবলীপুরমের রথ মন্দির কার সময় নির্মাণ কমপ্লিট হয়? দ্বিতীয় নরসিংহ বর্মন। সভাকবি ছিল দণ্ডি। ব্যাস। এবার দ্বিতীয় পরমেশ্বর বর্ধন, তার সময় চালুক্য যুবরাজ বিক্রমাদিত্য এই পল্লব রাজ্য আক্রমণ করেছে। জাস্ট দরকার নেই। বই লিখেছিলেন না 10 কুমার চরিত নাকি দণ্ডিন? 10 কুমার চরিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আছে, পরে আছে, বুকসটা পরে দেওয়া আছে। দণ্ডিনের লেখা বই রয়েছে, 10 কুমার চরিত রয়েছে, একদম পরে দেওয়া আছে এটা। আচ্ছা, দ্বিতীয় পরমেশ্বর বর্মন এর সময় খুবই ইম্পর্টেন্ট একটা ফাউন্ডেশন মহাবলীপুরমের আদি বরাহ গুহা। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আদি বরাহ গুহা তৈরি হয়েছিল কার সময়ে? ওকে, ওকে, আদি বরাহ গুহা তৈরি হয়েছিল কার সময়? দ্বিতীয় পরমেশ্বর বর্ধনের সময়। খুবই পরমেশ্বর বর্ধনের সময়। এবার দ্বিতীয় নন্দী বর্মন পল্লব মল্ল, খুব 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন। পল্লব মল্ল নামে কোন পল্লব রাজা পরিচিত ছিল? খুব ইম্পর্টেন্ট এপিথেট, খুব ইম্পর্টেন্ট এপিথেট। ওকে, বাকি এখান থেকে আর তার সময় কাঞ্চিতে দেখো বৈকুণ্ঠ পেরুলম মন্দির নির্মাণ হয়েছিল। এখানে পল্লবের ক্ষেত্রে দেখো রাজার কীর্তির থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই মন্দির বা ফাউন্ডেশন। এটাই কিন্তু এখানে সব থেকে বড় কোশ্চেন পল্লব থেকে। তিনি রাষ্ট্রকূটরাজ দ্বিতীয় ধ্রুবর হাতে পরাজিত হন। এরপর দন্তি বর্মন, দন্তি বর্মনের সময় তৃতীয় গোবিন্দ রাষ্ট্রকূটরাজের হাতে তিনি স্বাধীনতা হারিয়ে পল্লবদের অবক্ষয় শুরু হয়। এবার তারপরে দন্তি বর্মনের সময় তিনি এখান থেকে দন্তি বর্মনের সময় তামিলে ভারতম কাব্যের অনুবাদ করেছিল পেরুন দেবনাথ। এখানে শেষ পল্লব রাজার নাম শুধু পড়বে অপরাজিত বর্মন।
অপরাজিত বর্মন, শেষ পল্লব রাজা ছিল অপরাজিত বর্মন, যিনি আদিত্য চোলের হাতে পরাজিত হয়েছিলেন। একটা ইনফরমেশন পড়বে, শেষ পল্লব রাজা কে ছিল? অপরাজিত বর্মন। স্যার যদি প্রশ্ন পড়ে যে পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে, তখন কি বলবো স্যার? প্রতিষ্ঠাতা এই যে প্রতিষ্ঠাতা, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। পেয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা শীষ হয়ে আছে, এটা শিব হবে, শিব স্কন্দ বর্মন। ঠিক আছে। আচ্ছা স্যার। প্রতিষ্ঠাতা বললে শিবস্কন্দ বর্মন। প্রকৃত আমাদের যদি সর্বশ্রেষ্ঠ রাজা বলে প্রথম নরসিংহ বর্মন, শেষ রাজা বললে অপরাজিত বর্মন। ওকে, এই জায়গাগুলো থেকে, এই ডাইনেস্টি বা বংশ থেকে এই রকম কোশ্চেনই ডাইরেক্ট থাকে। মানে আয়দার প্রথম রাজা, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক, আর ইম্পর্টেন্ট কিছু ফাউন্ডেশন, এইগুলো থেকে, এই ল্যাটার গুপ্ত থেকে ডিটেলস কোশ্চেন আসবে না, বা এদের শাসন ব্যবস্থা কেমন ছিল এক্সেট্রা এক্সেট্রা, এইগুলো থেকে কোশ্চেন আসে না। বেশি আসে শাসন ব্যবস্থা মৌর্য থেকে বা গুপ্ত থেকে, এই দুটো জায়গা যেগুলো, বা আমাদের কুষাণ থেকে। এই জায়গাগুলো বড় জায়গা, হর্ষবর্ধন ইম্পর্টেন্ট জায়গা। সাউথ ইন্ডিয়ান এগুলো থেকে কিন্তু কোশ্চেন এমনিতেই কম আসে, তারপর এর ডিটেলসে আর কোনো দরকার নেই, বইতেও খুব বেশি এগুলো সম্পর্কে বলা হয় না। ওকে, এবার দেখো পল্লবদের স্থাপত্য নিয়ে, পল্লব যুগে দেখো বেঙ্গি বা অমরাবতী শৈলের ছাপ দেখা যায়। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মহাবলীপুরমের রথ মন্দির ইম্পর্টেন্ট নিদর্শন। আর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন প্রথম নরসিংহ বর্মনের সময় স্থাপিত অর্জুনের প্রায়শ্চিত্ত নামে একটা রথ, যেখানে আমাদের এই যে ভার্বিল লেখা কিরীটার্জুনীয় মহাকাব্যে চিত্র এখানে লেখা রয়েছে। দেখো আমি বললাম পল্লব যুগেই প্রথম পাহাড় কেটে মন্দির নির্মাণের রীতি প্রচলিত ছিল। আমি বারবার বলছি, ইনফরমেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন রাজারা প্রথম পাহাড় কেটে মন্দির নির্মাণের রীতি চালু করেছিল? দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পল্লবরা। এই সময়ের যে শিল্প রীতি চারটে ভাগে বিভক্ত ছিল। ঠিক আছে, চার ধরনের শিল্প রীতি আমরা দেখতে পাই, সেগুলো দেখো এখানে মেনশন রয়েছে। প্রথম হচ্ছে মহেন্দ্র রীতি বা মহেন্দ্র শৈলী, খুব ইম্পর্টেন্ট। মহেন্দ্র রীতি বা মহেন্দ্র শৈলী প্রথম গুরুত্বপূর্ণ রীতি, যেটা প্রথম মহেন্দ্র বর্মনের সময় এই স্থাপত্য রীতির উদ্ভব হয়েছিল। প্রথম মহেন্দ্র বর্মনের সময়ে মহেন্দ্র রীতির উদ্ভব হয়েছিল। তার ফাউন্ডেশন দেখো 10টা দেওয়া আছে, 10টা পড়তে হবে না, এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। এখানে পড়বে যে পল্লবরমের পঞ্চ পাণ্ডব, মণ্ডত্তপুরমের ত্রিমূর্তি গুহা মন্দির, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ওকে, আর দরকার নেই, আর 5 করে রাখবে বল্লমের বসন্তেশ্বর। এই তিনটে মোটামুটি, যদি এই তিনটের কোনটাই খুব বেশি ইম্পর্টেন্ট নয়, দুয়েরটা তাদের মধ্যে একটু ইম্পর্টেন্ট। বাকি এই রীতি থেকে কোশ্চেনটা আসে যে কোন রাজার সময়ে বা কোন রাজার আমলে মহেন্দ্র রীতি বা মহেন্দ্র শৈলীর উদ্ভব হয়েছিল, ব্যাস এইটা। যেটা ইম্পর্টেন্ট রীতি সেটা আমাদের হচ্ছে যে মা মল্ল বা মহামল্ল রীতি, খুব ইম্পর্টেন্ট এই রীতিটা, যেটা প্রথম নরসিংহ বর্মনের সময় এই রীতির উদ্ভব হয়েছিল, যার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নিদর্শন ছিল রথ মন্দির, যার মধ্যে এই যে মহাবলীপুরমের রথ মন্দির এদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা এরকম কোশ্চেন আসে যে মহাবলীপুরমের রথ মন্দির কোন শৈলীর মধ্যে পড়ে। ওকে, কোন শৈলীর মধ্যে পড়ে? মহেন্দ্র রীতি, না মামল্ল রীতি, রাজসিংহ নীতি, না নন্দীবর্মন রীতি? এইভাবে কিন্তু মহাবলীপুরমের ফাউন্ডেশন তুলে কিন্তু কোশ্চেন আসে, শুধু নিদর্শন নয়, ফাউন্ডেশন তুলে কিন্তু কোশ্চেন আসে। ওকে, যার মধ্যে দ্রৌপদী রথ, অর্জুন রথ, ধর্মরাজ রথ এক্সেট্রা রয়েছে, দরকার নেই। তবে উল্লেখযোগ্য হচ্ছে মহিষমর্দিনী, আদি বরাহ। দেখো এই কথাটা আমি বললাম একটু আগে, প্রথম নরসিংহ বর্মনের স্থাপত্য কর্মের মধ্যে কোনোটি দেখো প্রায় তার আমলে সমাপ্ত হয়নি। তাহলে সে এগুলো শুরু করেছিল কিন্তু কোনোটাই কিন্তু কমপ্লিট করতে পারেনি। ওকে, তাহলে পরীক্ষায় কোশ্চেন দিলে একটু ভালো করে কোশ্চেনে কি জানতে চাইছে সেটা বুঝে অ্যান্সার করবে। আমি এমসিকিউ করাবো, তখন বুঝতে পারবে যে কোশ্চেন গুলো কিরকম এসে থাকে।
এরপর রাজসিংহ রীতি, যেটাকে দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় রাজসিংহ নীতির উদ্ভব হয়েছিল, যার মধ্যে মা মল্লপুরমের তীর মন্দির হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য নিদর্শন। মহাবলীপুরমের রথ মন্দির, সেটা প্রথম নরসিংহ বর্মনের সময় মামল্ল রীতি, মামল্লপুরের তীর মন্দির দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় রাজসিংহ নীতির মধ্যে পড়ে। খুব ইম্পর্টেন্ট। এবং তিনি দেখো যেগুলো তৈরি হয়েছিল প্রথম নরসিংহ বর্মনের সময়, সেগুলো কমপ্লিট করলো দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়। তাহলে দ্বিতীয় নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মনের রীতিটাকে কমপ্লিট করলো, আবার দ্বিতীয় নরসিংহ বর্মন যেগুলো শুরু করলো সেগুলো তার ছেলে তৃতীয় নরসিংহ বর্মন কমপ্লিট করলো। এটা একটু ভালো করে রাখবেন, নামগুলো মনে রাখতে খুব অসুবিধে নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যেটা প্রথম নরসিংহ বর্মন শুরু করলো কমপ্লিট করলো দ্বিতীয় নরসিংহ বর্মন, যেটা দ্বিতীয় নরসিংহ বর্মন শুরু করলো সেটা হচ্ছে তৃতীয় নরসিংহ বর্মন কমপ্লিট করলো। ওকে, এবার লাস্ট রীতি যেটা হচ্ছে নন্দী বর্মন রীতি, যেটা দ্বিতীয় নন্দী বর্মনের সময় এই রীতির উদ্ভব, যার মধ্যে ইম্পর্টেন্ট কাঞ্চিপুরমের মুক্তেশ্বর মন্দির এবং মাতঙ্গেশ্বরের মন্দির, দুটো ফাউন্ডেশন ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানে আমাদের দেখো টোটালি কমপ্লিট চ্যাপ্টারটা খুব মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নয়। আমি বললাম যে এখান থেকে বিশাল কিছু পড়ার কিন্তু কোনো দরকার নেই। আমি যা রেকর্ডিং দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি, প্রত্যেককে বলবো যে শুধু টু দা পয়েন্ট নিয়ে একটা নোটস বানিয়ে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু পুরো নোটটা পড়ার একটা সুবিধা কি, যে দেখো আমি বললাম যে এগুলো পড়তে হবে না, কিন্তু কোনো পরীক্ষায় ভেতর থেকে কোশ্চেন এলো, তখন বলবে স্যার আপনি তো বললেন পড়তে হবে না। এবার দেখো কোশ্চেন এই জায়গাগুলো থেকে দেয় না, কিন্তু কোনোদিন যদি দিয়ে থাকে তার দায়িত্ব কে নিবে? সেই জন্য যতটা মনে রাখতে পারো ততটা মনে রাখবে। তবে আবারও বলছি, বিশাল চাপ নেওয়ার দরকার নেই এই চ্যাপ্টার থেকে। এবার এক নজরে কিছু ইনফরমেশন। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের রীতি শুরু করেছিল সাতবাহনরা, অলরেডি আমরা পড়েছি। যেখানে দ্বিতীয় আমাদের গৌতমীপুত্র সাতকর্ণী নিজেকে কি বলেছিল মনে আছে? ব্রাহ্মণদের ব্রাহ্মণদের রক্ষাকর্তা, তাই তো? রক্ষাকর্তা। যেটাকে এপিথেটটা কি ছিল, কি নামে পরিচিত ছিল? রিপা মনে আছে কি এপিথেট ছিল? ব্রাহ্মণ দেহি কিছু ভুলে গেছি। এক ব্রাহ্মণ, মনে পড়ছে? হ্যাঁ তাহলে হ্যাঁ আচ্ছা, আর গো ব্রাহ্মণ প্রজাপালক কাকে বলা হয়? ওটা পড়ানোর সময়ই বলেছিলাম, ইকো ব্রাহ্মণ আর গো ব্রাহ্মণ প্রজাপালকের মধ্যে প্রচুর ভুল হয়। দেখো, ইকো ব্রাহ্মণ বলা হয় গৌতমীপুত্র সাতকর্ণীকে, আর গো ব্রাহ্মণ প্রজাপালক বলা হয় শিবাজিকে, ছত্রপতি শিবাজিকে। ঠিক আছে, শিবাজি যখন ছত্রপতি উপাধি নিয়েছিলেন, তারপর তিনি মহারাষ্ট্রে হিন্দু ধর্মের বা হিন্দুদেরকে রক্ষা করার জন্য গো ব্রাহ্মণ প্রজাপালক এপিথেট নিয়েছিলেন। আমরা শিবাজি পড়াবো যখন, তখন বলবো, দুটো যেন গুলিয়ে না যায়, একটু মাথায় রাখবো। ওকে, দেখো কদম্ব রাজ্যের প্রতিষ্ঠাতা ময়ূর শর্মা 18টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আচ্ছা, বলবীর মৈত্র বংশের স্থপতি শ্রেষ্ঠ রাজা ছিলেন চতুর্থ ধরসেন। চতুর্থ ধরসেনের সভাকবি ছিল ভট্টি, তার লেখা বিখ্যাত বই ভট্টি কাব্য। মালবরাজ দেবগুপ্ত এবং গৌড়রাজ শশাঙ্ক যুগ্মভাবে গ্রহবর্মণকে, মুঘলরাজ গ্রহবর্মণকে পরাজিত করেছিলেন। এই গ্রহবর্মণের ওয়াইফ ছিল কে মনে আছে? আজকে আবার বললাম, আমি রিপিট করলাম, তারপরেও মনে নেই, বলতো গ্রহবর্মণের ওয়াইফ কে ছিল, তার জন্য কি হলো ব্যাপারটা? আগের দিন পড়ি। রাজশ্রী ভেরি গুড, এই তো রাজশ্রী। রাজশ্রী কে ছিল? হর্ষবর্ধনের বোন। হর্ষবর্ধনের বোন ছিল। এবং রাজশ্রীকে উদ্ধার করতে গিয়ে হর্ষবর্ধনের দাদা রাজ্যবর্ধনকে দেবগুপ্ত এবং শশাঙ্ক মিলিতভাবে পরাজিত করে হত্যা করেছিল। সেই জন্য হর্ষবর্ধন তার বোনকে মুক্ত করে কনৌজ থেকে মুক্ত করেছিল। তারপর সেই জন্য শশাঙ্ক আর হর্ষবর্ধনের মধ্যে শত্রুতা হয়েছিল। এই রাজশ্রীর সাথে গ্রহবর্মণের বিবাহ হয়েছিল। প্রভাকর বর্ধন, হর্ষবর্ধনের পিতা, বিবাহটা দিয়েছিল। ওকে, পুষ্যভূতি বংশের প্রথম স্বাধীন শাসক প্রভাকর বর্ধন।
শশাঙ্কের অপর নাম নরেন্দ্রগুপ্ত। শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধন এবং কামরূপ রাজ ভাস্কর বর্মনের যুদ্ধ হয়েছিল। ধর্মবিজয়ী বা সত্যানিষ্ঠ যুধিষ্ঠির বলা হয় বকাটক রাজ প্রথম পৃথিবী সেনকে। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল? এক্ষুনি আজকে পড়ালো। হুম, কি ছিল? বাতাবি। বাতাপি। তাহলে মনে রাখতে হবে তো, এগুলো এগুলো ভুলে গেলে খুব সমস্যা আছে। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি, যার লেখা বই আইহোল প্রশস্তি। দ্বিতীয় পুলকেশী যুদ্ধে পরাজিত নিহত হয়েছিলেন কার কাছে? প্রথম নরসিংহ বর্মনের সাথে। বললাম হিউয়েন সাং দ্বিতীয় পুলকেশী রায় দরবারে এসেছিল 641 খ্রিস্টাব্দে। এগুলো যদিও সাল লাগে না। বিজয়পুরে সঙ্গমেশ্বরের মন্দির তৈরি করলো বিজয়াদিত্য। পল্লবরাজ নন্দীবর্মন পরাজিত করে কাঞ্চি দখল করলো চালুক্য রাজ দ্বিতীয় বিক্রমাদিত্য। ত্রৈলোকেশ্বরের মন্দির নির্মাণ করেছিল দ্বিতীয় বিক্রমাদিত্যের স্ত্রী ত্রৈলোক্য মহাদেব। বললাম দ্বিতীয় বিক্রমাদিত্যের সময় তৈরি হয়েছিল ত্রিলোকেশ্বরের মন্দির, খুব ইম্পর্টেন্ট ফাউন্ডেশন। বেঙ্গির চালুক্য বংশের পতন ঘটালো চোলরাজ কুলোতুঙ্গ। বিক্রমাঙ্ক দেবচরিতের লেখা হচ্ছে বিলহন এবং মিত্রক্ষরার রচয়িতা হচ্ছে বিজ্ঞানেশ্বর, যিনি ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। সিংহ বিষ্ণু সভাকবি ছিলেন ভারবি, তার লেখা বিখ্যাত বই কিরীটার্জুনীয়ম। আমি একটু আগে অলরেডি বললাম কিরীটার্জুনীয়ম ভারবির লেখা বই। সিংহ বিষ্ণু সভাকবি ছিলেন। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ বর্মন, খুবই ইম্পর্টেন্ট। মত্তবিলাস রচনা করেছিলেন এই প্রথম মহেন্দ্র বর্মন। বিচিত্র চিত্ত চৈত্রকারী পল্লব মল্ল নামে পরিচিত ছিল প্রথম মহেন্দ্র বর্মন। কাঞ্চীপুরমের কৈলাসনাথ মন্দির দ্বিতীয় নরসিংহ বর্মন। বললাম মহাবলীপুরমের আদি বরাহ মন্দির দ্বিতীয় পরমেশ্বর বর্মন। আর রাজসিংহের অপর নাম কৈলাসনাথ মন্দির। ইম্পর্টেন্ট কিছু ওয়ান লাইনার এখানে অ্যাড করা রয়েছে। তো প্রত্যেককে বলবো, আমি নোটটা দিচ্ছি, প্রত্যেকে একটু ভালো করে আমি যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো বললাম সেগুলো নিয়ে একটু কষ্ট করে নিজেরা নিজেদের মতো করে একটা নোট বানাও। প্রত্যেককেই বলছি এই চ্যাপ্টার থেকে টু দা পয়েন্ট একটু বানাও। পড়ার পরে যেরকম মনে হবে টু দা পয়েন্ট একটু বানাও। বানানোর পরে যদি মনে হয় আমাকে দেখানোর, পিডিএফ করে আমাকে পাঠাবে, আমি দেখে বলে দেবো যে কিছু কিছু জিনিস যদি অ্যাড করতে হয় আমি ইন্ডিভিজুয়ালি বলে দেবো। কিন্তু আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের টাস্ক দিচ্ছি, তোমরা এই চ্যাপ্টার বড় নোটটা থেকে তোমরা একটা নিজেদের, আমি বলার পরে যেগুলো বলেছি সেগুলো বাদেও যদি তোমাদের কিছু ইম্পর্টেন্ট মনে হয় অ্যাড করে আমাকে দেখাতে পারো। কারণ এই চ্যাপ্টার থেকে বলছি হিউজ পড়ার, বারবার বলছি হিউজ, মানে একদম ডিটো মুখস্থ করার কোনো দরকার নেই। আবার একদম ছেড়ে দিলেও কিন্তু বড় ভুল করবে। কারণ দুটো তিনটে কোশ্চেন এরকম থাকবে যেগুলো এই জায়গা থেকে থাকবে, সহজে অ্যান্সার করা যায়, কিন্তু ছেড়ে দিলে এই জায়গাগুলো থেকে কিন্তু কিছু নাম্বার মাইনাস হবে প্রত্যেক। বুঝতে পারলাম কি বললাম? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আর একটা কথা হচ্ছে, আপনি ওই যে কালারিংটা করেছেন, মার্কিং করেছেন, এটা কি একটু মানে করবেন না, মুছবেন না আর কি? আচ্ছা, এগুলো দিলে তো প্রিন্ট করলে কি আর খুঁজে পাবে? এগুলো প্রিন্ট করলে তো লেখাতেই ডিস্টার্ব হবে না। আচ্ছা আচ্ছা স্যার, স্কুলে আছি তো, ব্যাপারটা হচ্ছে এই যে খাতা পেনটাও নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, আরেকবার যখন একবার রিপিট দেখবে তখন পয়েন্ট গুলো লিখে নেবে। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ও, এমসিকিউ হবে কি পরের দিন এটা থেকে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।